প্রকৃতিকে ঠিক যতটা সুন্দরভাবে আমরা দেখতে পাই, প্রকৃতি কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। সেটা এবার স্বচক্ষে আমরা একবারে অনুভব করলাম। তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথম থেকে শুরু করা যাক। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে আমরা বন্দে ভারতে করে গুয়াহাটি পৌঁছে গেছিলাম। তো গুয়াহাটি স্টেশনে নেমে আমরা ওয়েট করছিলাম, আমাদের গাড়ি একটা বুক করা হয়েছিল ইনোভা, তো সেটার জন্য লাগেজপত্র তোলা হচ্ছে গাড়িতে। আর এই যে বুড়ি পাপা করছে, মানে করতে যাচ্ছে, হাঁটতে যাচ্ছে, আর সেটা দেখে দাদু ভাই বকা দিচ্ছে, কারণ সব কথা বলাই যাবে না ওর সামনে। চলে তারপরে আমাদের গাড়ি আসতেই আমরা বসে পড়লাম মেঘালয় চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর এক সাইডে আসাম আর এক সাইডে মেঘালয় দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আমাদের গাড়িতে তেল ভরানোর জন্য আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, আর সেটাও কিন্তু পাহাড় কেটেই বানানো হয়েছে। তো সেগুলো নিয়েই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর আমরা একটা ধাবায় এসে দাঁড়ালাম আমাদের লাঞ্চ করার জন্য, কারণ আমরা যেহেতু সকালবেলা বাড়ি থেকে একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম আর বন্দে ভারতে একটু টিফিন করেছিলাম। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেল। বিশেষ কিছু ছিল না, নর্মালি ভেজ থালি ছিল আর বৌমনিদের রুটি ছিল। তো সেজন্য আর ভিডিও করিনি। আর যেহেতু সকালবেলা কিছু খাইও নি, তার জন্য প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাই ভিডিওটা করা হয়নি। তো এখন আমরা কই যাবো? চেরাপুঞ্জি। আরো 4 ঘন্টার রাস্তা, আর আমাদের 4 ঘন্টার জার্নি আছে। দাদা ভাই তাই তো বললো। তো চলো যাওয়া যাক। জানি না শেষ পর্যন্ত আমাদের পরিণতি কি হবে, তাই না? রাস্তায় যেতেই আমরা প্রথমে দেখতে পেলাম এই অর্কিড লেকটা, আর এটা চোখের সামনে দেখতে এত সুন্দর লাগছিল যেটা আর ফোনে পাওয়া যাচ্ছে না। তাও তোমরা দেখতেই পাচ্ছ যে লেকটা কতটা সুন্দর। এখানে বিশাল গাড়ির লাইন লেগে আছে, কারণ রাস্তার রিকনস্ট্রাকশন হচ্ছিল, যার জন্যই এই ভিড়। এক সাইডের গাড়ি ছাড়ছে তো আর এক সাইডের গাড়ি আটকে দিচ্ছে। তবে নিয়মটা বেশ ভালোই, এভাবে করে তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, আমাদের এখন একটু লাইনটা লেগে আছে, কিন্তু যখন ছেড়ে দেবে তখন তাড়াতাড়ি চলে যাবো। আমাদের প্রচণ্ড গরম লাগছিল গাড়ির ভেতরে, কিন্তু গাড়ির বাইরের এই দৃশ্যটা দেখার পর সব গরম যেন নিমেষে হাওয়া হয়ে গেল। এত ভালো লাগছিল সত্যি। তারপরে মেঘের রাজ্যে আমরা ঢুকে পড়লাম। পাহাড় মেঘ সবটা মিলিয়ে এত সুন্দর লাগছিল যে এখন আমার এই ভয়েস ওভার করতে করতে মনে হচ্ছিল আবার যেন চলে যাই। আর ওই দূরে দেখতে পাচ্ছ বাঞ্জি জাম্পিংয়ের একটা এরিয়া, ওখানে বাঞ্জি জাম্পিং করা হয়, কিন্তু আমার সত্যি বলতে হার্ট ভীষণ দুর্বল, আমি মনে হয় পারবো না ওসব করতে। পাহাড়ের গায়ে কত ছোট ছোট বাড়ি, এগুলো রাতে যখন লাইট জ্বলে তখন আরও বেশি সুন্দর দেখতে হয়, মনে হয় যেন নিচেই ছোট ছোট তারা জ্বলছে। আর আমরা গুয়াহাটি স্টেশন থেকে 150 কিলোমিটার 4.5 ঘন্টা গাড়িতে সফর করে যাচ্ছিলাম সেভেন সিস্টার ওয়াটারফলের দিকে। তারপর ঠিক এই জায়গাটা এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ এতক্ষণ গাড়িতে বসে একদম কোমর ধরে গেছিলো। তারপরে এখানে গিয়ে একটু দাঁড়ালাম, তারপরে এখান থেকে আমরা চলে গেলাম একেবারে সেভেন সিস্টার ওয়াটারফলে। ওয়েলকাম টু সেভেন সিস্টার ফলস এন্ড ওয়েলকাম টু চেরাপুঞ্জি। সে প্রচুর ওয়েটের পর, প্রচুর কষ্টের পর আমরা ফাইনালি এসে পৌঁছলাম। কোমর ব্যথায় একদম শেষ, কিন্তু দেখার পরে চোখ সার্থক হবে, হয়তো শান্তি লাগছে। চলো তোমাদেরকেও দেখাই। কত টুরিস্ট এসছে এই সেভেন সিস্টার ওয়াটারফল দেখার জন্য। এখানে 7টা ওয়াটারফল একসাথে পড়ার জন্যই এটা সেভেন সিস্টার ওয়াটারফল নামে পরিচিত। আমার মা তো বললো 7 বোন একসাথে ঝর্ণা হয়ে পড়ছে, তাই এটা সেভেন সিস্টার ওয়াটারফল। তো যাই হোক, শুনে বেশ ভালোই লাগলো। চারিদিক একেবারে মেঘে ঢেকে গেছে, আর এত সুন্দর হাওয়া চারিদিকে, মানে জাস্ট অসাধারণ শান্তি মনে হচ্ছে এখানে যেন চিরজীবন থেকে যাই আর এখান থেকে বাড়ি না ফিরি। তারপরে আমরা খেয়ে নিলাম চা রিফ্রেশ হওয়ার জন্যে। আর এখানে জিনিসপত্রের এত দাম, আর হওয়াই উচিত, কারণ ওরা এত দূর থেকে এত কষ্ট করে সব কিছু নিয়ে যায়। আমার আসলে চাটাকে একটু বেশিই কড়া লেগেছিল, আর ওরা তো সবসময় গ্যাসের উপরেই বসিয়ে রাখে চা, তার জন্যই হতে পারে। যাই হোক, এখন আমরা একেবারে চলে যাব একটা হোমস্টেতে, তো সেখানে গিয়ে একবারে ভিডিওটা অন করি। তো গাইজ, আমরা অলরেডি এখন একটা হোমস্টেতে আসলাম, এসে রুমে ঢুকলাম। মানে এই হলো রুম, ছোটো রুম। তোমাদের বাড়ি থেকে একটু দেখাই। মোমনি নাও, আসো।
তো দেখো তোমরা একটা অনেক ঘুরে ঘুরে একটা হোমস্টে আমরা পেলাম। তো দেখতে পাচ্ছ যে আমার মারা আর মাসিরা নিচে একটা রুমে, কারণ রুমগুলোতে দুটো ডাবল বেড আছে। ওকে টাকলু করে দিছে, ওটা গল্প পরে হবে। হ্যাঁ, তো দুটো মানে করে ডাবল বেডের রুম আছে। তো দেখে নাও তোমরা, একটু দেখা দে। এই হলো সেই ডাবল বেড। তো ওর জন্য মা মাসিরা একসাথেই থাকবে। তো আর আমরা হচ্ছে উপরে থাকবো, তো সেম রুম নিচেও। তো এই হলো সেই ডাবল বেড। আর এই যে এই সাইডে টয়লেট রয়েছে, খুব সুন্দর। আমাদের তো খুবই পছন্দের হয়েছে, তো পছন্দ হয়েছে। এই যে বাথরুম খুব সুন্দর। আর বাইরের ভিউটা তো এখন অন্ধকার হয়ে গেছে জন্য তোমাদেরকে দেখাতে পারছি না বাইরের ভিউটা। তো আর এমনি জাস্ট একটু দেখে নাও। আমরা আসলে যে হোমস্টেটাতে রয়েছি সেটা আসলে মেন রোডের থেকে একটু ভেতরে একটা গ্রামের মধ্যে। আর এদিকে আর রাস্তা নেই, এটা একটা গ্রাম, এদিকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, এটা অনেকটা উঁচুতে। অফুরন্ত হাওয়ার মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এতটা গরমের থেকে আসছে সেটা আমাদের নিমিষে আমাদেরকে এই হাওয়া, এই ঠান্ডাটা সব মিলিয়ে দিয়েছে, মানে মন শান্ত করে। তো চলো, রাতে আমাদের হোমস্টের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। ওইদিকে আই থিঙ্ক রান্না হচ্ছে, যাই হোক। চলো তাহলে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত্রে আমরা ডিনার কি করছি, এখান থেকে কি দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো চলো ফ্রেশে দেখাচ্ছে। আসলে দাদাভাই বাজার থেকে গিয়ে চিকেন এনে দিয়েছিল, সেটাই ওরা রান্না করে আমাদের দিয়েছিল রাতে ডিনার করার জন্য। আর এখন কেন বলি যে কেন বললাম প্রকৃতি যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর, সেটা হলো রাত্রে আমরা ঠিক যখন ডিনার করবো সেই সময় এত প্রচন্ড পরিমাণে ঝড় হলো, সেই ঝড় আমরা কোনোদিন এখানে সেই প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যেটা আমরা এক্সপেক্টই করিনি। আর এরকম ঝড় আশা করে আমরা কোনোদিন কেউ দেখি নাই, যে দরজা 2-3 জন মিলে ধাক্কাচ্ছি তাও দরজা খুলছে না। আর বৌমনি তো দরজা খুলে বেরোতে নিয়ে নিজেই উড়ে যাচ্ছিল পুরো দরজার হ্যান্ডেল ধরে। আমি জানি এক টুকরা মাংস মুখের ধারে ধরছি, ওই দরজা তখন কে খুলছে, ওই আওয়াজ আমার মুখের মধ্যে দেখছো গাইস, জাস্ট শোনো, মাংসটা মুখের থেকে উড়ে গেল। মানে এরকম হাওয়া আমরা জীবনে দেখি নাই। জানলা বন্ধ, ওর মধ্যে দিয়ে জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। মানে আমাদের সিচুয়েশনটা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা ওপরেও যেতে পারছি না, ওপরে দাদা ভাই আছে, আমাদের খাওয়া কমপ্লিট, দাদা ভাইয়ের খাওয়ার আমরা নিয়ে যেতে পারছি না, বা দাদা ভাই আসতে পারছে না। মানে কি যে হবে, মনে হয় আমাদের আজকে সারা রাত এই ঘরেই গুজে টুজে শুয়ে পড়তে হবে। কি করবো জানি না, দেখা যাক কি করা যায়। তোমরা একটু প্লিজ আমাদের জন্য প্রে করো। পরের দিন সকালে আমি ভিডিও করছিলাম, আর এটা ছিল চেরাপুঞ্জিতে আমাদের দ্বিতীয় দিনের ভিডিও। দেখতে পাচ্ছ তখনও ঠিক কতটা মেঘে ঢেকে আছে চারিদিক, আর কি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল হাওয়া। আর আগের দিন রাতে ঝড়ের পরিমাণটা ঠিক এতটা ছিল যে বৌমনি দরজাটা খুলেছে আর হাওয়াতে নিয়ে একেবারে বৌমনিকে টেনে বারান্দায় ফেলে দিয়েছিল। মানে আরেকটু হলেও উড়ে বারান্দা থেকে চলে যেত। তো যাই হোক, তারপরে এত প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল যে আমরা আমাদের জামাকাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো উড়ে চলে গেছে। তারপরে ওখানে বাঁশের মই ছিল, সেগুলো ভেঙে পড়েছে। বালতি ছিল, সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা শুধু ভাবছিলাম যে আমরা একদিনে এই ঝড় দেখে ভয় পেয়ে গেছি, তাহলে এখানে যে লোকগুলো থাকে তারা কিভাবে এই জিনিসগুলোকে নেয়, তো সেটাই আমরা ভাবছিলাম যে তারা কিভাবে থাকে। তো তারপরে দেখতে পাচ্ছ ওই দূরে দাদাভাই হাঁটছে, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে আমরা আরও অনেক স্পটে যাব। কি পরিমাণে হাওয়া চলছে, আশা করি জামাকাপড় ওরা দেখেই বুঝতে পারছো। আমরা এখন বেরিয়ে পড়বো, এই হোমস্টেটাকে আমাদের বিদায় জানানোর পালা। তো আমাদের কিন্তু আরও নতুন নতুন অনেক ব্লগ আসছে পরপর, তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।